সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন অভিবাসীর আদালতে এই অনুষ্ঠানটি। এটি নিবেদন করছে রামডু, সাথে আছি শোভন আরেফ। দীর্ঘ একটি বিরতির পর আবারও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যু অভিবাসন নিয়ে ফিরলাম আপনাদের কাছে। মূলত অভিবাসন প্রত্যাশী মানুষকে সচেতন করতেই আমাদের এই আয়োজন। প্রতি মাসের শেষ শনিবার এই সময়টিতে বিরতিহীনভাবে আলোচনায় আমাদের সাথে থাকেন বিভিন্ন অভিবাসন ইস্যুতে সমস্যাগ্রস্ত নাগরিক, অভিবাসন প্রত্যাশীরা এবং একই সাথে তাদের সমাধান দেওয়ার জন্য থাকেন বিশেষজ্ঞ প্যানেল। আজ আমাদের সাথে অভিবাসীর আদালতে উপস্থিত আছেন রামডুর প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক তাসনিম সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসবো, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং যেটি বলছিলাম, আমাদের সাথে তিনজন ভুক্তভোগীও রয়েছেন, বিশেষ করে মালয়েশিয়া যাওয়া প্রসঙ্গে তাদের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার সমাধান আমরা জানার চেষ্টা করব। আমার ডান দিকে একে একে আছেন শরীফুল ইসলাম, তার মাঝে আছেন মোহাম্মদ আব্দুল খালেক এবং মোহাম্মদ আকাশ আহমেদ। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে আমরা ফিরবো, নিশ্চয়ই আলোচনা করব এবং এই ভুক্তভোগীদের কথা বা তাদের সমস্যা প্রশ্ন শুনে আমরা বিশেষজ্ঞর পরামর্শ জানব। সরাসরি টেলিফোন করে সুযোগ রয়েছে দর্শক আপনাদেরও আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার, এবং টেলিফোন নাম্বারটি আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। নিশ্চয়ই সেখানে আপনাদের টেলিফোন আমরা পাবো। ডক্টর তাসনিম সিদ্দিকী, শুরুতে আপনার কাছে আসি। ধন্যবাদ যে আবারও আমরা এই অনুষ্ঠানটি শুরু করতে পারছি রামরুর সৌজন্যে, এবং আপনাকে পেয়েছি আমরা প্রথম দিনই। একটি পট পরিবর্তন হয়েছে বাংলাদেশের। জুলাই আগস্টের একটি গণ অভ্যুত্থানের পরে নতুনভাবে এই দেশটি চলা শুরু করেছে। তো বিভিন্ন জায়গায় সংস্কারের প্রশ্নগুলো আসছে, সংস্কারের কাজ চলছে, সরকার সেগুলো নিয়ে ব্যস্ত। অভিবাসন ইস্যুটি একটি খুব বড় বিষয়, কারণ আমাদের রেমিটেন্স, বিশেষ করে ডলার সংকটে, এই বিষয়গুলো আমাদের অর্থনীতিতে একটি চাপ সৃষ্টি করছিল। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে নতুন সময় আসলে নতুন কোনো সম্ভাবনার দ্বার তৈরি হলো কিনা, উন্মোচন হলো কিনা? হতেই হবে, নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতেই হবে। সে কারণেই এত বড় পরিবর্তন। এবং এই পরিবর্তনে আমরা দেখেছি সরকার এখন ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছেন। এর ভেতরে যে এই মন্ত্রণালয়, যেটা সেখানে যে দায়িত্বপ্রাপ্ত যে আমাদের উপদেষ্টা রয়েছেন, সেই উপদেষ্টার কিন্তু টোটাল কমিটমেন্ট এই ইস্যুটার উপরে আছে। অন্যদিকে যে আমরা যে বিভিন্ন হোয়াইট পেপার যেটা লেখা হচ্ছে, সেই হোয়াইট পেপারের শ্বেতপত্রের ভেতরেও কিন্তু অভিবাসনকে একটা অধ্যায় হিসেবে ইনক্লুড করা হয়েছে। অন্যদিকে এই জায়গাটার ভেতরে অব্যবস্থা তো বিভিন্ন দিকে, হ্যাঁ। তো সেখানে এই মন্ত্রণালয়ের অ্যাডভাইজার 6টা এলাকায় কাজ করবেন বলে একটা সকলের সাথে প্রকাশও করেছেন। সেখান থেকে যেই বিষয়গুলো উঠে আসে তার সাথে আমাদের বিষয়গুলো মেলে। তার একটা বিষয় হচ্ছে সিন্ডিকেশন। আজকের আলোচনাটা সিন্ডিকেশনের যে প্রভাব আমাদের অভিবাসীদের উপর পড়েছে এবং সেখান থেকে সিন্ডিকেশন থেকে আমরা যে মুক্তি চাচ্ছি, সেই বিষয়টার উপরেই আমার মনে হয় আমরা কনসেন্ট্রেট করতে চাচ্ছি, যাতে করে আমাদের এখান থেকে যে মতামতগুলো আসবে সেটা সরাসরি যাতে আমাদের উপদেষ্টা এবং তার যে মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গের কাছে চলে যেতে পারে। অনেক ধন্যবাদ। আবারও নিশ্চয়ই ফিরবো। এবং আপনি সিন্ডিকেশনের কথা বললে, আসলে মালয়েশিয়ায় যাওয়া নিয়ে যে সিন্ডিকেশন, সেখানে যে ভুক্তভোগীদের বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হতে হয়, অনেক বেশি টাকা ব্যয় করতে হয়, সেই বিষয়গুলো আমরা কম বেশি সকলেই জানি। শুধু মালয়েশিয়া নয়, শুধু মালয়েশিয়াটা আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু এই সিন্ডিকেশন চক্র এত শক্তিশালী হয়ে গেছে, তারা ইউএই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন এই চক্র শুরু করছে। সুতরাং বাংলাদেশের অভিবাসন একেবারে কোন পঙ্কে নিমজ্জিত হবে যদি আমরা এই সিন্ডিকেশন বন্ধ করতে না পারি। এই দুষ্ট চক্র ভাঙার জন্য নিশ্চয়ই সকল প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ আপনাকে। আমি ভুক্তভোগী যারা আছেন তাদের কাছ থেকে একটু আলোচনা করব, তাদের কথা শুনবো। শরীফুল ইসলাম, শুরুতে আপনার কাছে যাই। মালয়েশিয়ায় গিয়েছিলেন আপনি, কি ঘটেছিল একটু আমাদের জানাবেন সংক্ষেপে? আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, টাঙ্গাইল থেকে। আমি মালয়েশিয়া 8ই অক্টোবর 2023 মালয়েশিয়া যাই। যাওয়ার পরে প্রায় 8 মাস আমি ওইখানে ছিলাম। কার মাধ্যমে গেলেন? গেছিল দ্য বাদার্স, কিন্তু পরে দেখি যে মদিনা ট্রাভেলস আর কি, ওইখান থেকেই হয়েছে। আমি ওটা জানি না যে কেমনি কীভাবে হয়েছে। যাওয়ার পরে আমি 5,30,000 টাকা দিয়ে গেছি। যাওয়ার পরে প্যানাসোনিক কোম্পানির কথা বলে আর কি নিয়ে যাওয়া হয়েছিল। যাওয়ার পরে 3 মাস আটকায় রাখে। তারপর আমার কাছে 3 দফায় 4,000 ইঙ্গিতের উপরে আর কি টাকা নেয়, কাজ দিবে বলে টাকা নেয়, কিন্তু কোনো কাজ পাই নাই আমি। তারপর
জি। তারপর এলো ফিরে আসে। আমার এক কাকার বাসায় যাই, মানে মালয়েশিয়াতে যাওয়ার পরে ওইখানে আর কি কিছুদিন থাকার পর এলো পুলিশে ধরে আমারে, ইমিগ্রেশন পুলিশ, তারপর দেশে পাঠিয়ে দেওয়া হয়। আপনার কত খরচ হয়েছিল যেতে? যে 5,30,000, আর যাওয়ার পরে আর কি দেশ থেকে 1,40,000 টাকা নেই 8 মাসে। আচ্ছা, আপনি বলছিলেন যে একটি এজেন্সির মাধ্যমে যে সেখানে এজেন্সি পরিবর্তন হয়। জি। না, ফিরে- দেশেই হ্যাঁ, দেশেই। আচ্ছা, এটাই সিন্ডিকেশন, মানে যেটা হচ্ছে যেই 100 জনকে নেবার পারমিশন দেওয়া হয়েছে, তারা কি করেছে, রিক্রুটিং এজেন্সিকে সাব এজেন্ট বানিয়ে ফেলেছে, অন্য রিক্রুটিং এজেন্সি তার মাধ্যমে লোক পাঠিয়েছে, অর্থাৎ লোক সংগ্রহ করছে এক রিক্রুটিং এজেন্সি, যেহেতু ওই 100 জনের বাইরে যেতে পারবে না, সেহেতু সে আবার গিয়ে সাব এজেন্টের মতন ওই মদিনা ইয়েকে দিয়েছে, তো না, যার মানে ফলে এই- কেউই এটি কি দায়বদ্ধ মানে না। এর আগে যে চুক্তি ছিল দুই দেশের মধ্যে, সেখানে কি সাব এজেন্ট দেবার কোনো সুযোগ না ছিল সেই না, চুক্তিতে? সেখানে মদিনাকেই নিজের লোক সংগ্রহ করে লোক পাঠানোর কথা, কিন্তু মদিনা ট্রাভেল যে কাজটা করলো, 3.5 লাখ হয়তো নিল ওই ব্রাদার্স, এবং সে যেহেতু সরাসরি পাঠাতে পারবে না, সে তখন মদিনাকে 1.5 লক্ষ টাকায় বিক্রি করলো। এইরকমই একটা ব্যাপার, তার মানে এইভাবেই অভিবাসনের খরচ এবং এই 5.5 লক্ষে এই গিয়ে টাকাটি দাঁড়ালো। অভিবাসন প্রত্যাশী তাদের কাছ থেকে তুলে নেওয়া হয়। অবশ্যই এবং এখন যদি মানে উনি ক্ষতিপূরণ চান, উনি কার কাছে যাবেন? এখন তো এটাই মদিনার কাছে চাইতে হবে, কারণ অফিসিয়ালি কাগজে লেখা মদিনা, কিন্তু তার সাথে ডিল করেছে ব্রাদার্স। তো এখন এই জিনিসটা যদি আমার সরকার এখন না ধরেন, হ্যাঁ আমরা জানি বিদেশে এর বিচার করানো কঠিন, বিদেশে দাতো ইনভলভড এবং তাদের ওখানকার করাপশন কঠিন, কিন্তু আমরা তো এইখানে এই 2 ট্রাভেল এজেন্সিকে ঘিরে মামলা করতে পারি এবং তাদেরকে দায়বদ্ধ করতে না, পারি দেশের ভিতরে। ডক্টর তাসনিম সিদ্দিকী, মানে উনি অভিযোগ করবেন কোথায়? মানে সরকারের এরকম কোনো জায়গায় বিএমইটিতে করবেন, নাকি বিএমইটিতে করলে সরাসরি সেখানে শুধু উনাকে আরবিট্রেশন, আদালতে যেতে হবে? বিএমইটিতে শুধু আরবিট্রেশন, কিন্তু আমার মনে হয় এখন সময় এসছে প্রবণ হয়ে যদি সরকার এখন এটা আদালতে নিয়ে যান এবং সেখানে বলেন যে আমি শুধুমাত্র তো ওকে ইয়ে দেওয়া নয়, মানে কি বলে এটাকে, টাকা নিয়েছিলাম টাকা ফেরত দিলাম কিছুটা, সেটা নয়, শাস্তি হতে হবে সিন্ডিকেশন যারা করেছেন। জি, ধন্যবাদ শরীফুল ইসলাম। আমি একটু আপনার পাশে মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল খালেক কাছে একটু ইয়েটা দিবেন। আসসালামু আলাইকুম। আপনিও তো মালয়েশিয়াতেই গেছিলেন, আমি মালয়েশিয়া গেছিলাম। আপনার ক্ষেত্রে কি ঘটেছিল বলবেন একটু? যে আমি প্রথমে 2023 গেলাম, যাওয়ার পরে আমার 3 মাস রুমে আটকায় রাখলো। আটকায় রাখার পরে আমার কোনো কাজকর্ম দিল না। আমি দেশের থেকে টাকা নিয়ে 2000 রিঙ্গিত নিয়ে পরে খাইলাম। খাওয়া দাওয়ার পরে তখন আমি বললাম যে আমাকে কাজ দেন, পরে আমাকে কাজ দিল রাবার বাগানে জঙ্গলে নিয়ে কাজ দিল। পরে 11 মাস কাজ করলাম, কাজ করার আমাকে বেতন দেয় না, কত দরকার বলে দেশে বেড়াই দিব, মার দূর করে। পরে তারপর উপরে রইলাম 11 মাস পরে তাহলে আমরা বললাম আমাকে দেশে ফেরত পাঠাই দেন, আমরা দেশের লোক দেশে যাই গে, আমরা এনার মরতে চাই না। পরে এগার পরে কোয়া পরে কান্দাকান্দি করার পরে আচ্ছা ঠিক আছে তাহলে তোকে আমরা দেশে পাঠানোর ব্যবস্থা করতে আসছি। পরে 2024 আবার আমাকে দেশে পাঠাইছে, ফেরত পাঠাইছে। আপনার খরচ হয়েছিল কত? 11 মাস ছিলাম, 11 মাস। 11 মাস ছিলেন, খরচ হয়েছিল কত যেতে? 5 লাখ। এই টাকাটি দিয়েছিলেন কাকে, কোন আমি এজেন্সি? সে দালালকে দিয়েছে, সে দালালকে নিজেও দিয়েছে, জানেও হ্যাঁ, না, দালালকে। কিন্তু আমরা আরএল নাম্বার ধরে বের করতে পারতাম, কিন্তু ওনারটা পারছি না কারণ ওনার পাসপোর্ট ওখানে রেখে দিয়েছে, আচ্ছা, যার ফলে ওনারটা ট্রেস করা যাচ্ছে না। মানে এই ওনার যে জাতীয় পরিচয়পত্র, সেইটি দিয়ে কি কোনোভাবে সেটা ট্রেস করা সম্ভব? মানে করতে হবে, চেষ্টা করতে হবে, করে ওটা বের করতে হবে। তবে পাসপোর্টটা থাকলে এখনই পারতাম, যেটা ওনার ক্ষেত্রে পেরেছি, আরেকজনের ক্ষেত্রে আচ্ছা, ওনার কাছে আমরা যাব। আমরা শরীফুল ইসলাম, আব্দুল খালেকের দুজনের কথা শুনলাম, দুজনেই প্রতারিত হয়েছেন কিন্তু দুভাবে। ডক্টর তাসনিম সিদ্দিকী, মানে এই প্রতারণার সংখ্যা আপনারা রামরু কিংবা এই অভিবাসন নিয়ে যারা কাজ করছেন তাদের কাছে দীর্ঘ সময় ধরে এই মানুষদের দুঃখ দুর্দশা আপনারা শুনছেন, চেষ্টা করছেন, কিন্তু এটি কি আসলে কমছে আপনাদের কাছে? এই এটা- এই 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 প্রবণতা কমছে কিনা? মানে এই মানুষের সিন্ডিকেশনের কারণে এই প্রবণতা তীব্রভাবে বেড়ে গেছে, কারণ এই যে কারোর দায়বদ্ধতা নাই, সেই মদিনা যে তারও দায়বদ্ধতা নাই, ব্রাদার্স তারও দায়বদ্ধতা নাই, কারণ সে সব এখানে কাজ করছে আর সে তার নামে প্রসেস হচ্ছে, কে কাকে দায়বদ্ধ করবেন? এইটা বেড়ে গেছে এবং আমাদের বহু আগে স্টাডি ছিল যে 19%-এর মতো টাকা দিয়েও যেতে পারে না, আর 32%-এর মতো ওই দেশে গিয়ে প্রতারিত হয়। কিন্তু এই ফিগারটা এখন যে এই যে প্রতারণার ফিগারটা বেশি আসবে আরও, আমার ধারণা, কিন্তু ইদানিং স্টাডি হয়নি। তবে আরেকটা ব্যাপার যে শুধু যে তাদের নিয়ে কেন ঘরের ভিতর বন্দি করে রাখবে, শুধু ঘর, এটা কি স্লেভ, এটা কি ওনারা কি পাচারের শিকার? তাহলে তো বলতে হয় এটা রিক্রুটমেন্ট নয়, পাচার।
তারপরেও আবার ওইখানে যে বন্দি করে রাখলো, বন্দি করে রাখার পরে আলটিমেটলি যখন কাজে গেল জেলে, তার মানে কি তাকে একটা অবৈধ অভিবাসী ইরেগুলার মাইগ্রেন্টে পরিণত করেছে এই সিন্ডিকেশন ব্যবস্থা। সেখানে আমাদের কাছে এখন বারবার ওজোর দাবি আমরা ফিল্ড থেকে মনে করি আসা উচিত যে যদি সিন্ডিকেশন বন্ধ না করা যায় সেই দেশে আমার লোক পাঠানোর দরকার নেই, কারণ এখানে অন্যায়টাই বেশি। এখানে ওইখান থেকে যে রেমিটেন্স ইত্যাদির মাধ্যমে যে ফলাফল সেটার চেয়ে অন্যায়টাই এখানে বেশি। না, এটি আপনি একটি নীতিগত বিষয় নিয়ে বললেন, নিশ্চয়ই এটি সরকার দেখবেন, কিন্তু সাধারণ মানুষ যারা, ধরুন শরীফুল ইসলাম, আব্দুল খালেক, আমরা আকাশ আহমেদের কথা শুনবো, তাদের মতো যারা মানুষ, তারা নিশ্চয়ই ভাগ্য বদলাতে চান। অভিবাসন প্রত্যাশীরা তো সকলেই নিজের ভাগ্য পরিবর্তন করে নতুনভাবে নিজেদের জীবন করতে চান। তাদের জন্য আসলে তারা প্রতারণার শিকার হলে, ধরুন রামরু কিংবা এরকম প্রতিষ্ঠান রয়েছে, তার আগে বিষয়টি বুঝে যাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, সেই সচেতনতার জায়গাটি তৈরি হচ্ছে কিনা? এনারা কিন্তু কেউ অসচেতনভাবে গেছেন আমি না, বলবো না। উনি বলছিলেন যে উনি একজন দালালের মাধ্যমে হ্যাঁ, গেছেন। দালালের মাধ্যমে যেতেই হবে, কারণ কোনো রিক্রুটিং এজেন্সি সরাসরি লোক নিয়োগ করে না। প্রতিটা রিক্রুটিং এজেন্সি দালালের মাধ্যমেই লোক সংগ্রহ করে, আর আমরা দালালকে রেখে দিয়েছি অস্পৃশ্য করে। মানে আপনারা তো এটিরও একটা বৈধতার কথা বৈধ বলেছেন দালালকে অনেক সময়। যদি রেগুলারাইজ করা যায়, এবং যখন এখানে আরএল নাম্বার লেখা হচ্ছে রিক্রুটিং এজেন্সির, সেই সাথে যদি দালালেরও লাইসেন্স তো নয়, আইডি নাম্বারটা এখানটা লেখা থাকে, তাহলে সরাসরি আপনি দুজনকেই ধরতে পারছেন। কিন্তু দুজনকে ধরেও লাভ হবে না যদি না আমরা কখনোই শাস্তি না দিই। আমরা আরবিট্রেশনে আর সন্তুষ্ট নই, এখন এদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি একটু আব্দুল খালেক আপনার কাছে একটু জানতে চাই, ক্ষতিপূরণের জন্য কি দেশে এসে কারোর শরণাপন্ন হয়েছেন কিনা, কারোর কাছে গিয়েছেন কিনা, কি করেছিলেন একটু জানাবেন? মানে ক্ষতিপূরণ রামরুর পাওয়ার সাথে। জন্য আপনি কার কাছে গিয়েছিলেন? না, এই যে মানব যারা তার কাছে নিয়ে যায়, তার কাছে বিচার দিলাম, স্যার আমার বললো যে আমরা একটা সমাধান একটা কইরা দিতেছি, আমরা কইরা দেবো আমরা। তারা দেয়নি, পরবর্তীতে আপনি রামরুর কাছে এসছেন। হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা দিকে আসলাম আর কি। মানে আরেকটি বিষয়, আমাদের এই অনুষ্ঠানের অভিজ্ঞতাও বলে যে মানুষ সাধারণত থানা পুলিশ কিংবা প্রশাসনের কাছে যেতে এক ধরনের বাধা এই জন্য অনুভব লোকাল করে। লেভেলে সমাধান করতে চেয়েছে, জি। কিন্তু লোকাল লেভেলে তো এখন সমাধান আর হচ্ছে না। এই 5.5 লাখ টাকা কোথা থেকে তুলে দিবে তাদেরকে? আর এই যে ওখানে নিয়ে বন্দি করে রাখলো, এইটার বিচার কোথায় হবে? এবং এরা সব বাঙালি, এদের সাথে আমি ওনাদের সাথে কথা বলেছি, এখানে কোনো এমপ্লয়ার নেই যারা মালয়েশিয়ান। এই পুরো কাজটা করছে ওই দেশে যারা আগে গিয়ে থেকে গেছে বাঙালি, তারা করছেন। ইভেন যে দাতো, এই পুরো যে এই সিন্ডিকেশনের সাথে যুক্ত, সেই দাতো কিন্তু বাংলাদেশি আচ্ছা। অরিজিনের, ওই দেশে চলে গেছেন। তাহলে আমরা যদি এদের চক্র থেকে না বেরোতে পারি, তাহলে অভিবাসন কিন্তু এরকমই থেকে যাবে। আপনি বলছিলেন যে মানে মালয়েশিয়ার চক্র বা সিন্ডিকেশন নিয়ে পত্রপত্রিকায় বেশি আসে, সাধারণ মানুষও সেই বিষয় নিয়ে জানে। আপনি বলছিলেন যে এই সিন্ডিকেশন শুধু মালয়েশিয়া কেন্দ্রিক নয়, মধ্যপ্রাচ্য কিংবা অন্য বাড়ছে। জায়গায়। এই জায়গাটি একটু আমাদেরকে জানাবেন, মানে এটি আসলে কিভাবে আমরা- বাড়ছে, কোন দিকে এই প্রবণতাটা বেশি হ্যাঁ, আমরা সিন্ডিকেশনের? যেটা দেখছি যে সিঙ্গাপুর কিন্তু আমাদের একটা গোছানো বাজার, হ্যাঁ, এবং সেখানে কিন্তু করাপশন বা এসবের সুযোগ কম, কিন্তু সেখানেও করাপশন ঢুকে গেছে। 14টা রিক্রুটিং এজেন্সি ছাড়া কেউ কিন্তু সেখানে পাঠাতে পারেন না। তাহলে এটাও কিন্তু এক ধরনের সিন্ডিকেশন। এবং এই 14টা না, মালয়েশিয়ার ক্ষেত্রে তো ধরুন ওই যে না, মালয়েশিয়া একটি না, সংখ্যা এটা নির্ধারিত সিঙ্গাপুর। ছিল। এই 14টি কি অলিখিতভাবে তৈরি না হয়েছে? না না, লিখিতই। আচ্ছা। 14টা, কারণ তারা ওই ট্রেনিং দিয়ে ইত্যাদি করে। এখন যেটা হয়, এই ট্রেনিংয়ে বারবার ফেল করানো হয়, এই ট্রেনিংয়ে বারবার ফেল করিয়ে ট্রেনিংয়ের পয়সা বারবার করে নিতে থাকা হয়। হ্যাঁ, তাহলে এমন ট্রেনিং আমি দিব, সেখানে ফেল করবে কেন, তাই না? তো তাহলে এই জায়গার ভেতরে ওই 14টা কেন আরও বেশি প্রতিষ্ঠান নিজেকে যোগ্য করছেন না, সেখানেই প্রশ্নটা এক। আর 2 নম্বর প্রশ্ন, 14তেই থেকে গেছে মানে সিন্ডিকেশন। ইউএইর ক্ষেত্রেও এখন তারা এই চক্রই, এই যে সিন্ডিকেশন চক্র, এটা কিন্তু একই। মালয়েশিয়াতে যতবার সিন্ডিকেশন হয়েছে এই পর্যন্ত, ওই কয়েকজন থেকে তারা সাথে সাথে কখনো 25 জনকে নেন, কখনো 100 জনকে নেন। এবং এবার যেটা হয়েছে, প্রচুর নতুন লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান এই সিন্ডিকেটের পার্ট হয়েছে এবং তারা লোক পাঠিয়েছে। তাহলে এই প্রচুর যে নতুন লাইসেন্স, তাহলে এই জায়গাটায় সরকারের দায়বদ্ধতা আনা দরকার। এই নতুন লাইসেন্সগুলো সরকার কেন এভাবে 2,500 লাইসেন্স আমরা কেন দিলাম গত ইয়েতে? যে কোনো দেশে বড় জোর 500 লাইসেন্স থাকে, সেখানে আমাদের 2,500 লাইসেন্স কেন দেওয়া হয়েছে? কারণ এই সিন্ডিকেশনগুলোতে নতুন নতুন রাজনৈতিকভাবে সম্পর্কিত ব্যক্তিবর্গকে এটার সাথে যুক্ত রেখে লাভ দেওয়ার জন্য
আমরা এই কাজগুলো করেছি। আসবো আপনার কাছে, বিশেষ করে নতুন সরকারের আসলে কি করার আছে। এটি অন্তর্বর্তী সরকার, আমরা জানি তাদের অনেকগুলো সংস্কারের প্রশ্ন রয়েছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা কাজ করছে, এই ইস্যুতে আসলে তারা করবেন। আমরা মোহাম্মদ আকাশ আহমেদের কাছে একটু যেতে চাই। মোহাম্মদ আকাশ আহমেদ, আপনিও কি মালয়েশিয়ায় যাবার জন্য চেষ্টা করেছিলেন, কিংবা আপনারও কি সেই একই অভিজ্ঞতা? বলুন তো আমাদের। আমি 3,50,000 টাকা দিয়ে 28 ফেব্রুয়ারি 2024 মালয়েশিয়া যাই কনস্ট্রাকশন ভিসা নিয়ে। জি। হ্যাঁ, 1,000 রিঙ্গিত স্যালারি বেসিক। সেখানে যাওয়ার পর কিছুদিন রুমে বসে থাকি। সেখানে বসে থাকার পর আমাকে একটি গাড়ির গ্যারেজে কাজ দেওয়া হয়। সেখানে কাজ করা অবস্থায় আমার 3 মাস যাওয়ার পর আমি বলি যে আমাকে কাজ দেওয়ার জন্য। সো সেখানে কাজ দেওয়া হয় না। সেখানে কাজ করা অবস্থায় পুলিশে ধইরা আমারে 28 দিন জেলে ছিলাম। সেখানে জেলে থাকার পর তারপর বাংলাদেশে আসি। আচ্ছা, কত টাকা খরচ হয়েছিল আপনার? 3,50,000। 3.5 লক্ষ টাকা। হ্যাঁ। আপনি বাংলাদেশে এসে এই ক্ষতিপূরণের জন্য কারোর শরণাপন্ন হয়েছেন? থানা পুলিশ কিংবা কোনো সালিশি মীমাংসায় কি গিয়েছেন? আপনি রামরুর কাছে এসেছিলেন, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। মোহাম্মদ আকাশ আহমেদের আমরা সেই স্মৃতি শুনছিলাম যে সমস্যার মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন। আমি দর্শকদেরকে একটু জানাতে চাই, এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে আরও একজন আমরা বিশেষজ্ঞ অতিথিকে পেয়েছি। পরিচয় হয়ে নেই, আমাদের সাথে বাইডার যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম এসে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ফখরুল ইসলাম। আমরা অভিবাসন প্রত্যাশী মানুষের কিছু ভুক্তভোগীর কথা শুনছিলাম, সেই সাথে এটি নতুন সরকার, নতুন সময়ে আমরা বিভিন্ন রকম নতুন সম্ভাবনাও যেরকম দেখছি, চ্যালেঞ্জও দেখছি। বাইরার পক্ষ থেকে আপনার কাছে একটু জানতে চাই যে এই সময়ে এসে কোন সমস্যা সমাধানটা আগে হওয়া জরুরি, মানে সেখানে আসলে সরকারকে কোথায় সবার আগে পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনারা মনে করছেন? না, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এই টোটাল এর আগে যে শ্রমবাজারটা ছিল, এটা বিভিন্নভাবে কিন্তু কুক্ষিগত হয়েছে, এক প্রকারের সিন্ডিকেট তৈরি হয়েছে, সেখানে অতিরিক্ত অভিবাসন খরচ এসেছে, দেশের সুনাম নষ্ট হয়েছে, কর্মীরা ডিপ্রাইভ হয়েছে। এই সেক্টরে যারা কাজ করে প্রায় আপনি জানেন 2,500 রিক্রুটমেন্ট এজেন্সি আছে। তাদের মধ্যে আমরা দেখেছি মালয়েশিয়া শ্রমবাজারে মাত্র প্রথমে 25টি, পরে আবার 100টি, টোটাল 100 হয়েছে। তো সেই জায়গাটাতে বাকি প্রায় 2,400 রিক্রুটমেন্ট এজেন্সিও আপনার বৈষম্যের শিকার হয়েছে। তো এই যে জিনিসগুলো হয়েছে এবং এই সেক্টরের কোনো সুনির্দিষ্ট নিয়ম নীতি এবং সেটাকে সুন্দরভাবে সেক্টরটাকে মানে আমাদের কর্মী বান্ধব করা এবং যারা এই সেক্টরে কাজ করে তাদের বান্ধব করা, সেই জায়গাগুলোতে অনেক রকমের ঘাটতি ছিল। তা আপনি জানেন সর্বশেষ যে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছিলো, সেখানে নিয়ে কিন্তু বিশেষ করে আমরা মালয়েশিয়ার সেক্টরটা যদি আসি, সেখানে অনেক রকমের আন্দোলন হয়েছে, অনেক আলোচনা হয়েছে, মিডিয়াগুলোতে আলোচনা হয়েছে, যারা মাইগ্রেশন এক্সপার্ট আছেন তারা কথা বলেছেন, ILO, IOM, ইউনাইটেড নেশন সহ প্রত্যেকেই খুব কনসার্ন ছিলেন যে এখানে একটা সিন্ডিকেশন তৈরি হয়েছে। কেমন আমরা তো জানুয়ারি নির্বাচনের পরে এটি নিয়ে সরকারকে অনেক বেশি কাজ করতে দেখেছি, অনেক বেশি মিডিয়াতে এসেছে। তখন বাইরার ভূমিকাটি কি ছিল? বাইরা মানে এই জায়গায় যেহেতু একটি মানে তারা একটি সংগঠন, এজেন্সিগুলোর, তারা কি মানে যারা সিন্ডিকেশন সেটি ভাঙার ক্ষেত্রে বাইরা কোনো ভূমিকা নিতে পারতো না? এখানে আপনি জানেন এই মালয়েশিয়া সিন্ডিকেটটা প্রথম শুরু হয়েছিল কিন্তু 25টা রিক্রুটমেন্ট এজেন্সিকে দিয়ে। পরে আমরা যারা ইলেকশন করেছি, যারা ইলেকশনে জয়লাভ করেছি, তারা কিন্তু সিন্ডিকেটের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে এবং সদস্যরা কিন্তু আমাদেরকে ম্যান্ডেট দিয়েছিল সিন্ডিকেটের অবস্থানের কারণে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু আবার সিন্ডিকেটের সাথে মিশে গেছেন এবং তিনি সিন্ডিকেটের সাথে মিশে যাওয়ার কারণে এখানে আর এই সিন্ডিকেটটাকে ভাঙ্গার যে পরিকল্পনা ছিল, যেভাবে একটা চেষ্টা করেছিল একটা গ্রুপ, সেই ভাঙ্গার আর সম্ভব হয়নি কিন্তু। এবং আমাদের মধ্যে অনেকেই কিন্তু এটার সাথে জড়িত হয়ে গেছেন। তো সেই জায়গাটাতে আমরা মনে করি ভাইরার একটা যদিও অনেক বড় একটা রোল ছিল, কিন্তু সেটা আমরা বাস্তবে এটা করতে পারি নাই। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমাদের মন্ত্রণালয়ের যে ভূমিকা, সেই ভূমিকাটাও কিন্তু সেখানে প্রশ্নবিদ্ধ ছিল, তারাও বিভিন্নভাবে বায়াস ছিল এবং মন্ত্রণালয়ের উপরেও কিন্তু ঊর্ধ্বতন যারা আছেন বা পলিটিক্যাল আদার্স নেতৃবৃন্দ যারা দেশকে নিয়ন্ত্রণ করে, তারাও কিন্তু নিয়ন্ত্রিত করার চেষ্টা করেছেন, যার ফলে আসলে এটা করা সম্ভব হয়নি। এখানে বলা হয় কি যে দুই দেশের সরকার এটা করেছেন, আসলে দুই দেশের সরকার করে নাই, দুই দেশকে সরকারকে করার জন্য বিভিন্নভাবে বাধ্য করা হয়েছে। মালয়েশিয়াকে বলা হয়েছে বাংলাদেশ সরকার সিন্ডিকেট চায়,
আবার বাংলাদেশ সরকারকে বলা হয়েছে মালয়েশিয়ান সরকার সিন্ডিকেট মানে সিন্ডিকেটের ভেতরে একটি syndicate হ্যাঁ ছিল। সিন্ডিকেট ভিতরে একটা সিন্ডিকেট এবং এখানে অত্যন্ত প্রভাবশালী লোকেরা যারা টোটাল দেশকে নিয়ন্ত্রণ করে তারা এখানে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হয়েছে, একদম যার একদম ফলে- স্পষ্ট। অনেক যার ধন্যবাদ যার মোহাম্মদ ফলে ফখরুল আসলে ইসলাম। এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব জি, হয়নি। আপনার কাছে আবারও আসবো শরীফুল ইসলাম। আপনি আপনার কাছে যেটি জানতে চাই, আপনি একটু যদি মাইক্রোফোনটি শরীফুল ইসলামের কাছে দেন। আপনি গিয়েছেন একটি এজেন্সির মাধ্যমে, পরে যে দেখেছেন আরেকটি এজেন্সি, আরেকটা এইটি ফিরে এসে বাইরা কিংবা এজেন্সিতে কি আপনি কথা বলেছেন কখনো? না না না, ওইভাবে আর কি তারা আমাদের ফোনই রিসিভ করে না। মানে কোনো কোনো অভিবাসন প্রত্যাশী যদি এজেন্সি দ্বারা প্রতারিত হন, আমরা দেখেছি যে অনেকে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, দালালের মাধ্যমে হচ্ছেন। এজেন্সি দ্বারা প্রতারিত হলে বাইরার কাছে তাদের যাবার কোনো সুযোগ রয়েছে কিনা, কিংবা বাইরা সেই জায়গায় শক্ত কোনো অবস্থানে যেতে পেরেছে কিনা? ডেফিনেটলি তবে আমার মনে হয় একটু আমি ওনাকে একটু নিশ্চয়ই। ইয়ে করি যে এই যে ওনার কেসটা হচ্ছে এই যে মানে কয়েকজন মানে সিন্ডিকেট করেছেন, তারা লোক পাঠাবেন, এদিকে অন্য এজেন্সিকে সাব এজেন্ট তৈরি করে তারা, অর্থাৎ ব্রাদার্স দিয়েছে এটা Right. ইয়ের কাছে, মদিনা। মদিনার কাছে। মদিনা তাহলে agency, জি। ব্রাদারও দায়ী না, মদিনাও দায়ী না। এরকম যে অবস্থাটা সিন্ডিকেশন তৈরি করেছে, আমার মনে হয় বাইরা সেখানে কি করবে? মানে বাইরা কি করতে পারে, সাধারণ মানুষের আসলে যাওয়ার জায়গা না কি কোথায়? আমি স্পষ্টভাবে বলি, প্রথম কথা হলো বাইরাতে এরকম কিছু আরবিট্রেশন কমিটি আছে, যে কমিটির কাছে যদি বিচার দেওয়া হয় বাইরা এটা বিচার বিবেচনা ওদেরকে ডেকে, দুই পক্ষকে ডেকে এটা একটা সুরাহা করবে, বাইরা এটা করে। সেকেন্ড কথা হচ্ছে যে এই যে সিন্ডিকেটের যে ইস্যুটা হয়েছে, সিন্ডিকেটটা এমনভাবে তৈরি করেছে যেখানে এই প্রথমে 25 পরে এটা 100 হয়েছে। এই 100 এজেন্সি কিন্তু তাদের কাজ করার দরকার হয় না। তারা কি করে অটোমেটিক্যালি তারা বাসায় ঘুমায় ঘুমায় তাদের একটা অটোমেটিক পদ্ধতিতে তাদের পোর্টালে কাজগুলো চলে আসে। সে ধরেন একটা রিক্রুটমেন্ট এজেন্সি সিন্ডিকেশন আছে, সৌভাগ্যবান ব্যক্তি সে, তার কিন্তু মার্কেটিং করার দরকার নাই, তার জি। বিদেশ থেকে মালয়েশিয়া থেকে ডিমান্ড আনার দরকার নাই। অটোমেটিক্যালি যার ডিমান্ড আছে সে আনবে, তার সেন্টারে চলে যাবে। মানে যেহেতু আমি- একদম সুনির্দিষ্টভাবে তারা- আমি একটু শেষ করি। সেই জায়গাটাতে হলো কি, এখন আরেকজনের ডিমান্ড, সেই রিক্রুটমেন্ট করতেছে কিন্তু তার লাইসেন্সে সে কাজ করতে পারতেছে না, ডিউ টু সেই 100 সিন্ডিকেটে নাই। যার আছে সেই তো এটার জন্য রেসপন্সিবল না, যার ফলে আমার কর্মীরা কি হচ্ছে, কর্মী আরেকজনের মাধ্যমে এসে আরেকটা রিক্রুটেন্সিতে গেল, তারপরে আবার এদের মাধ্যমে হলো, যার ফলে হলো কি এই কর্মীরাও কিন্তু এখানে প্রতারিত হচ্ছে। জি। এবং ওই এজেন্সির কোনো রেসপন্সিবিলিটি কিন্তু নাই, দায়বদ্ধতা কারণ নাই। সেই তো ডিমান্ডটা আনছে না এবং সে আবার কর্মী রিক্রুটমেন্টটা করছে না। একদম একদম স্পষ্ট। আলোচনার প্রায় আমরা কঠিন শেষ অবস্থা। দিকে চলে এসেছি। ফখরুল ইসলাম, আরো শুরু থেকে আপনাকে পেলে ভালো হতো। আমি যদি ডক্টর তাসনিম সিদ্দিকীর কাছে খুব সংক্ষেপে জানতে চাই, মানে এই নতুন সরকারের কাছে, নতুন সরকারকে শুরুতে এখন মানে এই সিন্ডিকেশন বলুন কিংবা যে সমস্যাগুলো আছেন, কোনটি করা দরকার? একদম প্রথমে যেটা করতে হবে, এই যে এমওইউটা সই হয়েছে হ্যাঁ। বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ার সরকারের ভিতরে, সেখানে যে ধারাটি রয়েছে তারা ঠিক করবেন আমার এখানকার কার মাধ্যমে তারা নেবেন, এইটা পরিবর্তন করার জন্য অনুরোধ করতে হবে, বসতে হবে। আর দ্বিতীয়ত হলো যে ঠিক আছে, ওটা অনেক সময় বলতে পারে সময় লাগবে, অমুক হবে, কিন্তু এখানে অন্ততপক্ষে 20টা কেস হাতে নিয়ে এই যে দামটা 5 লক্ষ 5.5 লক্ষ হলো, বিকজ এদের একজন আনছেন আরেকজন এটা প্রসেস করছেন এবং তারপরে তারা কাজ না পেয়ে ফেরত আসছে। এইরকম কেসে সেই সব রিক্রুটিং এজেন্সিগুলোর মানে লাইসেন্স আইদার বাজেয়াপ্ত অর স্থগিত, মানে কি যেটা করা দরকার দৃষ্টান্তমূলক এদেরকে এটা ইমিডিয়েটলি করতে হবে। মানুষের মনে এই বোধ দিতে হবে যে আগে রাজনৈতিক সরকারের সময় যেরকম সবকিছু মানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, এই সরকারের কাছে আসলে এই সেই কি তৈরি করতে accountability হবে? পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে মোহাম্মদ ফখরুল ইসলাম, আপনার কাছে যদি জানতে চাই যে আসলে সরকারের এই মুহূর্তে কোনটি আগে করা দরকার? ডেফিনেটলি আমি ডক্টর তাসনিম সিদ্দিকীর সাথে একমত। প্রথমে আপনি দেখেন মালয়েশিয়ার সিন্ডিকেটকে 14টার কান্ট্রি থেকে মালয়েশিয়া শ্রমিক আনে, ওই দেশে কিন্তু সিন্ডিকেট নাই, তাহলে বাংলাদেশ থেকে কেন? অন্য কোথাও নেই। কোথাও নাই। আবার বাংলাদেশ যত দেশে পাঠায় সেখানেও ওই দেশের গভর্নমেন্ট বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করে না। সো সেই জায়গাতে আমরা মনে করি যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি, বিশেষ করে ডক্টর ইউনূস এবং আমাদের যে উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর আসিফ নজরুল আসিফ আছেন। নজরুল, ওনাদের যে ইমেজ, এই ইমেজটাকে কাজে লাগিয়ে প্রথমেই তারা সিন্ডিকেটটাকে বন্ধ করতে মানে হবে ওনাদের এবং ক্ষেত্রে সেই কোনোভাবেই- সুযোগটা রয়েছে, যেহেতু কোনো রাজনৈতিক সুযোগ রয়েছে, প্রভাব এখানে কোনোভাবেই নেই। সিন্ডিকেটকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। যার যার যোগ্যতা বলে সেই রিক্রুটমেন্ট এজেন্সি কর্মী পাঠাবে এবং কর্মীরা যাতে কম পয়সায় তারা যেন যেতে পারে, সেই অ্যারেঞ্জমেন্টটা আমাদের সেই কি করতে হবে। নিশ্চয়তা কথা। অনেক ধন্যবাদ। আমরা আলোচনার প্রায় শেষ দিকে, আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই যে অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য এবং সেবা পেতে আপনারা রামরুট ঠিকানায় অথবা
333 সরাসরি যোগাযোগ করতে পারেন। রামরুর ঠিকানা হচ্ছে 179 সাত্তার ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগরের অফিস। অভিযোগ ramru@gmail.com কিংবা ফেসবুক /রামরুতে আপনারা সরাসরি সেখানে অভিযোগ জানাতে পারেন, এবং যে ফোন নম্বর রয়েছে সেখানেও আপনাদের সুযোগ রয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজনে। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এবং যারা দর্শক আপনাদের পেয়েছেন। আজকের মতো এখানে শেষ করছে। ভালো থাকুন।